আসসালামু আলাইকুম আদাব। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও, বিশেষ করে যারা সহকারী শিক্ষক জীববিজ্ঞানে লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন। আপনাদের পরীক্ষা অলরেডি আপনারা ডেট জানেন এবং খুব নিকটবর্তী পরীক্ষা এবং ভালো প্রিপারেশান নিয়েছেন, আমি আশাবাদী এবং সবার জন্য শুভকামনা রইল। ভালোভাবে আপনার পরীক্ষা দিয়ে আসেন। তো আজকে আমি আপনাদের এই অষ্টম যে চ্যাপ্টার আপনাদের যে সিলেবাস আছে সেখান থেকে অষ্টম যে অধ্যায়টা আছে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোলজির উপরে আমি একটা সাজেশন তৈরি করেছি, যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছিল, সেগুলো আমি তুলে ধরেছি। সিলেবাসের অন্তর্ভুক্ত যেই টপিকসগুলো আছে সেই টপিক্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো শুরুতে আমি 1 নম্বর যে প্রশ্নটা রেখেছি এটা আমি 4 স্টার দিয়েছি। আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, কারণ এটা বেশ কয়েকবার শিক্ষক পরীক্ষাতে আসছে। তো এটার জন্য কতে আছে বাংলাদেশের বিলুপ্ত প্রায় 5টি মেরুদণ্ডী প্রাণীর সাধারণ। এখানে একটা জিনিস নোট করবেন যে সাধারণ এবং বৈজ্ঞানিক নাম দুইটার নাম লিখতে হবে, অর্থাৎ সাধারণ নাম কি এবং বৈজ্ঞানিক নাম কি সেটা লিখতে হবে। 5টি মেরুদণ্ডী প্রাণী এটাও নোট করতে হবে। তারপরে বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো লিখুন। অনেকবার পরীক্ষাতে আসছে, অষ্টমে আসছে, 14তমতে আসছে, অনেকবার আসছে। আর এইটা তো অষ্টম, 10ম, 14তমে অনেকবার আসছে। তো এখান থেকে প্রশ্ন যদি দেয়, বৈজ্ঞানিক নাম দিবে, এটা কনফার্ম। সেটা আপনার এগুলো নিয়ে হোক বা আরও অনেকগুলো আছে সেগুলো নিয়ে হোক, একটা প্রশ্ন পাবেন, 5 মার্কের একটা প্রশ্ন পাইতে পারেন বৈজ্ঞানিক নাম নিয়ে। তো এটাও আসছে, অষ্টম আসছে, 14তমতে আসছে। মার্ক 10-এর জন্য যদি ছিল, তবে এটাকে আপনার যদি 5 মার্কের জন্য যদি দেয়, আমি 5 মার্কের জন্য দিয়েছি, 5 মার্কের জন্য দিলে আপনার একটু কমায় লিখবেন। এটার অ্যাগনিস্টে, এটার রিলেটেড আরেকটা প্রশ্ন আছে যে আমি দিয়ে লিখেছি, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, গেম রিজার্ভ এর গুরুত্ব লিখুন। আমি এই প্রশ্নটা আমি এখানে যদি আমি লিখি নাই, কিন্তু এটা আমি দেখেছি, আমি শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে এটা আসছে, এটা আমি দেখেছি। তো আপনারা এই দুটো প্রশ্নকে একসাথে পড়বেন, মানে আসার সম্ভাবনা আছে। তারপরে 2 নম্বরে আসেন, কতে লিখছে 4টি ম্যানগ্রোভ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখুন। ওই যে বললাম যে বৈজ্ঞানিক নাম নিয়ে এখান থেকে যদি 10 মার্কের প্রশ্ন আসবে তো অবশ্যই 10 মার্কের প্রশ্ন যদি আসে, এবং আসবেই, তো সেখানের মধ্যে আপনি একটা বৈজ্ঞানিক নামের 3 মার্কের জন্য পাইতে পারেন, যদি এটাকে ক, খ, গ মান বন্টন করে। সেখানে অনেক ক্ষেত্রে 3টি বৈজ্ঞানিক নাম আসতে পারে। তো আপনারা 5টা করে শিখে রাখবেন। আমি এখানে লিখেছি 4টি করে লিখেছি, 4টি ম্যানগ্রোভ উদ্ভিদের, এটা একটা পরীক্ষাতে আসছে। তারপরে এক্সিটু এবং ইনসিটু কি, জীববৈচিত্র্য সংরক্ষণে এক্সিটু এবং ইনসিটু পদ্ধতি বর্ণনা করুন। এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। আমি যেন 3 স্টার দিয়েছি এটাকে। তো আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে এখানের মধ্যে। এটা আপনারা, এটা তো ইম্পর্টেন্ট, এই লাইনটা তো ইম্পর্টেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট, শিখে রাখবেন। আর এটাকে একটু দেখে রাখবেন, জাস্ট একটু দেখে রাখবেন। এটার আরেকটা প্রশ্ন আসছে, আমি যদি এখানে লিখি নাই, এটা আনি নাই, মানে এক্সিটু এবং ইনসিটুর আপনার সুবিধা অসুবিধাগুলো এই ধরনের একটা প্রশ্ন শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছে। তো এটা আমি যদি উল্লেখ করি নাই, আপনারা এটা পড়লে আশা করি ওটা আপনাদের হয়ে যাবে। তারপরে 3 নম্বরে জীববৈচিত্র্য কি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা খুবই ইম্পর্টেন্ট এটাও। তারপর জীববৈচিত্র্য হ্রাসের কারণ এবং প্রভাব বর্ণনা করুন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যদি আমি 3 স্টার দিয়েছি, কিন্তু প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং এগুলা সহজ প্রশ্ন। আপনারা একবার করে দেখে গেলে কিন্তু পারবেন। এগুলো তো কোনো চিত্র নাই, একদম ঝামেলা ছাড়া সুন্দর করে একবার দেখে গেলে অনেকে পারেন অলরেডি, কারণ এগুলো আপনারা অনার্স পড়ে আসছেন, মাস্টার্সে পড়ে আসছেন, এগুলো একদম পারবেন। তারপরে নাম্বারটা 4-এর কত দেখেন, 4টি পত্রজোড়া বৃক্ষের বৈজ্ঞানিক নাম লিখুন। যদিও এটা প্রশ্নটা একটু আনকমন মনে হচ্ছে, কিন্তু হয়তো অনেক সময় দিয়ে দিতে পারে। মানে প্রশ্ন যখন কঠিন করে তখন কি করে তারা, যেগুলো আমাদের থিঙ্কিংয়ের বাইরে ওগুলো নিয়ে প্রশ্ন করে, যদিও সিলেবাসের অন্তর্ভুক্ত। তো যদি প্রশ্ন একটু কঠিন করার ইচ্ছে থাকে বা মিডিয়ামসে একটু কঠিন যখন করে, আমরা তো সাধারণত একদম যেগুলো মানে সবার মানে মুখে বলতে গেলে এটা আসবে, ওটা আসবে, এগুলো হলো কমনগুলো। কিন্তু প্রশ্ন যখন একটু ডিফিকাল্ট করে তখন কিন্তু একটু আনকমন প্রশ্ন করে। তো সেই হিসাবে এই প্রশ্নটা শিখতে হবে। 4টি পত্রজোড়া বৃক্ষের বৈজ্ঞানিক নাম লিখুন। তারপরে খতে ইকোসিস্টেম কি, একটি সজীব বস্তুর ইকোসিস্টেম বর্ণনা করুন। এটার আরেকটা প্রশ্ন আছে, এটাও পরীক্ষাতে আসছে, লিখা হয় নাই। একটি পুকুরের ইকোসিস্টেম বর্ণনা করুন, এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছে। এটা শিক্ষক নিবন্ধন 9 আসছে, মার্ক 5-এর জন্য আসছে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই অধ্যায়ের মধ্যে খুবই মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা। তো এরপরে 5 নম্বরে এটাকে আমি 4 স্টার দিয়েছি, 5 নম্বরটাকে 4 স্টার দিয়েছি।
ইকোলজিক্যাল পিরামিড কি শিক্ষক নিবন্ধন 14তমতে আসছে, এটার একটা কথা বলবো। বিভিন্ন প্রকার ইকোলজিক্যাল পিরামিড বর্ণনা করুন, শিক্ষক নিবন্ধন 14তমতে আসছে। একটি মৃতভোজী খাদ্য শৃঙ্খল বর্ণনা করুন, এটা শিক্ষক নিবন্ধন 14তে আসছে 3 মার্কের জন্য। তো শিক্ষক নিবন্ধন 14তে এই পুরো প্রশ্নটা আপনার আসছে যে 15 মার্কের জন্য, যে সময় যদি ওই সময় পরীক্ষার প্রশ্নগুলো ছিল 15 মার্কের, তো জানেন আপনারা। তো এই পুরোটা আসছে যে 15 মার্কের জন্য আসছে, এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখান থেকে যদি এই পুরোটা যদি 10 মার্কের জন্য দেয়, অবাক হওয়ার কিছু নেই, আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। আমি যে 4 স্টার দিয়েছি। তারপরে 6 নম্বর দেখেন, খাদ্য পিরামিড কি, বিভিন্ন প্রকার খাদ্য পিরামিড বর্ণনা করুন। ম্যানগ্রোভ বনাঞ্চল কি, সুন্দরবনের উদ্ভিদের অভিযোজন বর্ণনা করুন। 5 করে দিয়েছি আমি, এটা 3 স্টার দিয়েছি। আমার কাছে মোটামুটি ইম্পর্টেন্ট মনে হয়েছে, বেশি না, কিন্তু এই দুটোকে আমার খুব বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে ওদের মধ্যে। 7 নাম্বার বলার আগে একটা কথা বলি, অনেকে প্রশ্ন করেছেন যে কালার ফ্যান কোনটা ইউজ করা যাবে। সাধারণত আপনারা জানেন যে পরীক্ষায় আপনারা নীল কালারের কলম আপনারা শুধুমাত্র পয়েন্টগুলো লেখার জন্য এবং নিচের দাগ টানার জন্য কিন্তু নীল কলম ইউজ করতে পারবেন। ব্ল্যাক ফ্যান দিয়ে তো লিখবেন অবশ্যই, সেটা জানেন। আর নীল কলম দিয়ে পয়েন্টগুলো লেখার জন্য অথবা আপনি কালো লিখার, ইম্পর্টেন্ট লিখার বা পয়েন্টের নিচে দাগ টানতে পারবেন নীল কলম দিয়ে, সেখানেও অন্য কোনো কালার ইউজ করা যাবে না। এতে করে মার্ক কমে যেতে পারে বা মার্ক কাটিয়ে দিতে পারে। তারপরে সময় নিয়ে, যেহেতু আপনাদের 3 ঘন্টার পরীক্ষা, সময় নিয়ে অনেকে কমেন্ট করেছেন, এটা নিয়ে একটা ভিডিও আমি সহসা দিব। আমি একটু বিশ্লেষণ করতেছি যে কী করলে টাইমটাকে মানে ইউজ করা যায়, 3 ঘন্টার এই সময়টাকে যাতে করে একদম মানে প্রপার ইউজ করা যায়, সেটা নিয়ে আমি একটা বিশ্লেষণ করতেছি, একটা ভিডিও দিব। তারপরে ভাইভা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, এটা কীভাবে ভাইভাতে ভালো করা যায়, মানে এভরিথিং ভাইভাতে কীভাবে ফেস করা যায়, ইজিলি করা যায়, তো সেটা নিয়ে আমি একটা ভিডিও দিব খুব সহসা। আর আজকে এটা তো 8ম চ্যাপ্টার নিয়ে বা 8ম টপিক্স নিয়ে, এরপরে আরও 2টা টপিক্স আপনাদের আছে সিলেবাস অন্তর্ভুক্ত, সেই 2টা টপিক্স নিয়ে আজকেই ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ। যেহেতু আপনাদের পরীক্ষা খুবই সন্নিকটে, আসলে এখন সাজেশন দেওয়াটা এক ধরনের তারপরও আপনারা, আমি বিশেষ করে যে প্রচুর পরিমাণে স্টাডি করেছেন এবং সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে রেখেছেন, সেখান থেকে আমার এই সাজেশনটা দেওয়া মনে হলো যে একটু দেখে নেওয়া, যে আপনার একটা কনফিডেন্স লেভেলটা তৈরি হয়। যখন আমি যেটা স্টাডি করেছি, যেটা নিয়ে পড়েছি, যেটা আমার আয়ত্তের মধ্যে আছে, সেখানে যদি একটা সাজেশন দেখে যদি আমার পড়ার মধ্যে থাকে এই জিনিসগুলো, তাহলে একটা কনফিডেন্স তৈরি হয় যে না, আমার প্রশ্ন কমন পড়বে। তো যাক, এরপরে 7ম নম্বর যে প্রশ্নটা আমি রেখেছি, 5টি বিপন্ন অথবা বিলুপ্ত অথবা সংখ্যাগ্রস্ত, এখান থেকে আসলে বলা যায় না কোন ধরনের এটা দিয়ে দেয়, এই জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। বিপন্ন প্রাণী, বিলুপ্ত প্রাণী, সংখ্যাগ্রস্ত প্রাণী বা প্রায় বিপন্ন যেগুলো সংখ্যাগ্রস্ত, তো এখান থেকে 5টা বৈজ্ঞানিক নাম আর সম্ভাবনা খুব বেশি, একদম এই অধ্যায় থেকে বৈজ্ঞানিক নাম দেওয়াটা মানে খুবই ইম্পর্টেন্ট। তারপরে বাংলাদেশের অর্থনীতিতে বন্য প্রাণীর ভূমিকা, এটা আমি একটা পরীক্ষাতে আসছে দেখেছি, যদিও লেখা হয়নি, এই জন্য আমি এটাকে নোট করেছি এখানের মধ্যে। তারপরে এটাকে আমি 4 স্টার দিচ্ছি, কারণ আমার কাছে এই প্রশ্নটাকে খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আপনারা এখানে এই ধরনের সুযোগ কিন্তু হারাবেন না, এগুলো কিন্তু মানে মার্ক তোলার জন্য 5টা আনসার করতে পারলে 5টা মার্ক পেয়ে যাবেন। 5টা মার্ক মানে অনেক কিছু। তো আপনারা জানেন যে আপনাদের প্রায় 100 থেকে কিন্তু 70+ মার্ক পেলে কিন্তু সম্ভাবনা খুব বেশি ভাইভাতে যাওয়ার। তো এতটুকু আজকে রইল, ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।